হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো এখন আলোচনা করতে চলেছি আইডিসি পেপার বাংলা। তাদের জন্য অন্তঃসলীলা গল্পটি নিয়ে একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অনেক কলেজের পরীক্ষা হচ্ছে বা হয়েছে, বা এখনো অনেক কলেজেরই পরীক্ষা বাকি রয়েছে। তো যাদের বাকি রয়েছে পরীক্ষা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা প্লিজ মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে এই অন্তঃসলীলা গল্পটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখো, সাবিত্রী রায়ের অন্তঃসলীলা গল্পের নামকরণে সার্থকতা বিচার করো। সাহিত্য সমাজের দর্পণ, বাস্তব জীবনের দলিল। জীবনের চিত্রই প্রতিফলিত হয় সাহিত্যে। অন্তঃসলীলা শব্দটির মধ্যে নদীর বিশেষ রাদৃশ্য লক্ষিত হলেও জীবন নামক খরস্রোতা অবস্থার মাঝেই লুকিয়ে আছে অন্তঃসলীলার সাধর্ম। নদী যেমন জলের মাঝে তার স্রোতধারায় সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়, আবার মন্দীভূত স্রোতে আবিলতা যুক্ত হয়ে বীর মন্থর গামীর ন্যায় শ্যাওলারূপ আবর্জনার সম্মুখীন হয়ে বদ্ধ জলাশয়ে রূপান্তরিত হয়ে হয় হারিয়ে ফেলে তার পূর্বস্বরূপ। অনুরূপ মানুষের জীবনও একইভাবে মানুষের জীবন আর অভূতপূর্ব কামনা বাসনার দ্বারস্থ হয়ে স্বপ্নপূরণের লক্ষ্যে ধেয়ে গিয়ে যখন পরাজয় স্বীকার করে জীবন তখন হয়ে পড়ে বদ্ধ জলাশয়ে, হারিয়ে ফেলে তার সাধারণ স্বভাব। আলোচ্য গল্পের মধ্যে লেখিকা এমনই একটা দৃষ্টান্ত উদাহরণ সংস্থাপনে তুলে ধরার চেষ্টা করেছেন এই গল্পে, যার নাম রেখেছেন অন্তঃসলীলা। অন্তঃসলীলা বাইরে থেকে যে স্রোত প্রত্যক্ষ হয় না, অথচ মর্মে মর্মে ভেতরে ভেতরে বলতে পারো আড়ালে তা বিশেষভাবে অনুভূত হয়। মনে পড়ে যায় সেই অমর উক্তি, কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। বিশ্ব সংসারের এমনই রীতি, কোনো কিছু চিরস্থায়ী নয়, তবে যেটুকু দিয়ে যায় তা অভাবনীয়। কফি হাউস সাহিত্যের সঙ্গীত, চারুকলা প্রভৃতি বিদ্বজনের আড্ডাস্থল রূপে সর্বজন স্বীকৃত। বিশেষ বিশেষ অন্তরঙ্গ বন্ধুর সংস্পর্শে এসে কফি হাউসে সরগরম করে তোলার ধারাবাহিকতা আজও বিদ্যমান। গল্পে বর্ণিত দেবব্রত, শিবনারায়ণ, শিবেশ রঞ্জন প্রমুখ ব্যক্তিবর্গ আড্ডার ছলে সেদিন এসে জুটেছিল কোথায়? কফি হাউসে। আলোচনার মাঝে হঠাৎ নাম উঠে এলো শকুন্তলা সেন নামক লেখিকার। এই লেখিকার পরপর কয়েকটি উপন্যাস গল্প পত্রিকার প্রকাশ পেয়ে পাঠক মহলে বিশেষ সাড়া ফেলে দিয়েছে। দেবব্রত শকুন্তলা সেনের লেখার বড় ভক্ত। সে মনে মনে একটা দুরন্ত আশা পোষণ করত, যার লেখার এমন ধার, না জানি সে মানুষটা কেমন মহান। তার সঙ্গে আলাপ জমাতে বড় ইচ্ছা জাগে। শুধু তাই নয়, আগামী সংখ্যা তার নিজের পত্রিকায় শকুন্তলার সেনের একটা লেখা দেবব্রত ছাপাতে ইচ্ছুক। এই সাধ সে গোপন না করে বন্ধুমহলে প্রচার করে দেয়। অতি সযতনে এবং সুচারু উপায়ে বন্ধুমহল হতে শকুন্তলার ঠিকানা দেবব্রত সংগ্রহ করতে সমর্থ হয়। পরের দিন সকালে দেবব্রত রওনা দেয় শকুন্তলা সেনের উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে একটা আবছা অন্ধকার গলির মধ্যে এসে পড়ে। এই রাস্তায় কি? দেবব্রত অবাক হয়ে যায়। এটাই কি সম্ভব শকুন্তলা সেনের মতন একজন নামজাদা লেখিকা এমন কুস্থানে থাকা? সংশয় আর বিস্ময়কে সম্বল করে দেবব্রত এগিয়ে গেল একটা পুরনো সেকেলে বাড়ির দিকে। নির্দিষ্ট বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তে ভেতর থেকে আজ আসি, কাকে চাই? তারই নির্দেশে দেবব্রত ধীর পদক্ষেপে শকুন্তলা সেনের দরজার সম্মুখে এসে অবশেষে হাজির হয়। একটা ছোট্ট বাচ্চা মেয়ের আহ্বানে সেই ঘরে এসে বসলো দেবব্রত। সেই ঘরের প্রতিচ্ছবি দেখে সে অবাক না হয়ে পারেনি। চারিদিকে অগোছালো কাগজপত্র, পত্রিকার রাশি, বাচ্চা মেয়ের কোঙ্গানির আওয়াজ ইত্যাদি। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর কথা মতন শকুন্তলা সেন পর্দা ঠেলে ঘরে এসে প্রবেশ করে। দেবব্রত বিস্ময় মনে, এই লেখিকা শকুন্তলা সেন, বলছে এই লেখিকা শকুন্তলা সেন, এমন প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে লেখিকা শকুন্তলা সেনের প্রতিভার স্ফুরণ ঘটেছে। একদিকে কচি শিশুর মায়ের দুধের প্রত্যাশায় চেঁচাচ্ছে, আর একদিকে এক বয়স্ক মহিলার ঝাঁঝালো তিক্ত কণ্ঠস্বর ভেসে আসছে। ঘরের চতুর্দিকে অপরিষ্কারের চিহ্ন, সেই সঙ্গে দারিদ্রতার তীব্র কটাক্ষ প্রকাশ পাচ্ছে। দেবব্রত যে আশায় হাজির হয়েছে তা অনেক খোঁজাখুঁজির পর শকুন্তলা সেন সেটি আবিষ্কার করে বলে, এই তো পেয়েছি, আপনাকে কষ্ট করে পড়তে হবে।
এখানে ওখানে ছড়ানো রয়েছে লেখাটা। শকুন্তলা খাতাটা এগিয়ে দিয়ে চলে যায় শিশুর কান্না থামাতে। দেবব্রত খাতায় মন দেয়। 5 বছর আগেকার পাঠ্যাবস্থায় প্রথম কয়েক পৃষ্ঠা, রোমান ইতিহাসের ক্লাস নোট, কৃতদাস বিদ্রোহ, জুলিয়াস সিজার এর হত্যা, তারপর নতুনকে লিখতে পড়তে শেখার প্রতিচ্ছবি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সব শেষে শুরু হয় গল্প। ময়দানের দিকে এগিয়ে চলেছে হাজার হাজার মানুষের মিছিল। দেবব্রত আশ্চর্য না হয়ে পারেনি, এমন ভাবে, এমন খাতায়, এমন পরিবেশে বিখ্যাত লেখিকা শকুন্তলা সেন আশ্চর্য আশ্চর্য ধরনের গল্প উপন্যাস সৃষ্টি করে থাকেন। দেবব্রত গল্পটি পড়াতে মন বসলেও ক্ষণে ক্ষণে মধ্যবিত্ত পরিবারের মানুষজনের টুকিটাকি কথাবার্তা তার কানে এসে পৌঁছায়। বাচ্চার কান্না, শাশুড়ি বইয়ের দ্বন্দ্ব, প্রতিবেশীদের নানা রকম ছলাকলামূলক কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। বহুক্ষণ কেটে গেছে, চা খাওয়ার পর্ব সমাধা হয়েছে। তারপর শকুন্তলা ঘরে ঢুকে, কোলে কাঁথায় জড়ানো রুগ্ন শিশুটির চোখে জড়ে ঘুম। দেবব্রত লক্ষ্য করে শকুন্তলার চোখে মুখে বেদনার গভীর ছায়া জড়ানো। শকুন্তলার প্রতি দেবব্রতর মন মমতায় ভরে ওঠে। শকুন্তলা জানায়, এখনো তা শেষ হয়নি লেখাটা, মেয়েটির জ্বর হওয়ার কারণে। হঠাৎই একটা ছেলে ঘরে এসে শকুন্তলাকে বলে, দিদি, তুমি যে আমাকে টাকাটা 10 টাকা দেবে বলেছিলে। অপরাধীর মতন শকুন্তলা জানায়, টাকা তো দেবে বলেছিলাম, ভেবেছিলাম গতবার লেখাটা দিয়ে বুঝি কিছু টাকা পাবো, কিন্তু। দেবব্রত অবাক হয়ে যায়। এই এই সেই শকুন্তলা সেন। শকুন্তলা সেন বাস্তব জীবনের উপকার, কিন্তু তিনি যে জীবনের অংশীদার, সে জীবনে ছাড়িয়ে আর কোনো নতুন জীবনের সন্ধান করতে পারেন। দেবব্রত আর বিলম্ব না করে সেখান থেকে ফেরার পথে ভাবতে থাকে, এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালে বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা, প্রাণের প্রবাহ। বোধ করি এখানেই এই গল্পের নামকরণের সার্থকতা নিরূপিত হয়েছে, বা সর্বাঙ্গ সুন্দর হয়েছে, সার্থক হয়েছে। অর্থাৎ একটা দারিদ্র্যের মধ্যে থেকেও যেখানে যে সমাজে মহিলাদের লেখাকে অতটা গুরুত্বভাবে দেখা হয় না, সেখানে সেই দারিদ্র্যের কষ্টের মধ্যে একটা একটা বিরক্তকর পরিবেশের মধ্যেও তার কিন্তু ক্রিয়েটিভ, তার কিন্তু লেখা, তার কিন্তু সৃজনশীল মনোভাব কিন্তু থেমে থাকে না। তো এখানেই যেন একটা গল্পের একটা অনন্যতা, তাই না? যে অন্তঃসলীলা, প্রাণের প্রবাহ লেখিকার জীবনের। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করো, শেয়ার করো। সবাই আমার পাশে থেকো। আজকের মতো টাটা, খুব ভালো থেকো।